আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি আমার গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে কী করলাম এবং ঢাকায় বসে কী করলাম সেগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমাদের একটা ইফতার পার্টি ছিল, তো ইফতার পার্টির আগেই আমি গ্রামে চলে আসি এবং সেই ইফতার পার্টির জন্য সকল কিছু গুছানো, যেমন সেখানে পাঞ্জাবি দেওয়ার কথা ছিল বন্ধুদেরকে, সেই পাঞ্জাবি এবং তাদের ইফতারের ব্যবস্থা করি। তো সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। এবং আমি ঢাকায় যখন আসি লঞ্চে করে, সেই লঞ্চে কী হয়েছিল সেগুলো নিয়েই আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। আশা করছি আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো দেরি না করেই চলে গেলাম আজকের মূল ভিডিওতে। আমাদের ইফতার পার্টিতে পাঞ্জাবি দেওয়া হবে, তাই বন্ধুদের জন্য পাঞ্জাবি কিনে সেগুলো গ্রামে নিয়ে আসতে হবে। তো যখন 15 রমজান, তখন আমরা আমার সাথে দুজন বন্ধু মিলে আমরা যাচ্ছি পাঞ্জাবি দেখা কিংবা কেনার উদ্দেশ্যে। তো কেরানীগঞ্জে যাচ্ছি, তো আমরা সদরঘাট দিয়ে নৌকায় উঠে বন্ধুরা মিলে যাচ্ছি কেরানীগঞ্জে। তো নৌকায় উঠে আমার একটু ভয় লাগতেছিল, কারণ আমি অনেক দিন পরে বলা যায় নৌকায় উঠছি। তার সাথে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী, এখানে অনেক বড় বড় জাহাজ, ছোট জাহাজ এবং বলঘেট চলাফেরা করে। তো এগুলো নিয়ে একটু ভয় ছিল মনের মধ্যে, না জানি এসে কারা আমাদের উপরে উঠে যায় এবং আমরা বিপদে পড়ে যাব। তো দেখতে দেখতে মোটামুটি ভয় পার হয়ে যাচ্ছে এবং আমরা ঘাটের অলমোস্ট কিনারেই চলে আসছি। আর আমার সাথে বন্ধু সিরাজুল এবং বন্ধু জহিরুল ছিল। তো দুজনকে এই ভিডিওতে দেখা যাচ্ছে, বন্ধু জহিরুল এবং বন্ধু সিরাজুল। তো ওদেরকে নিয়ে ঘাটের কিনারে চলে এসে আমরা ঘাট থেকে উঠব সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। এবং ঘাট থেকে ওঠার জন্য আমার জুতার পরে রেডি হয়ে আমি উঠে গেলাম এবং আমার বন্ধু সিরাজুল আমার আগেই উঠে গিয়েছিল। এবং ঘাট থেকে উঠে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে আলম টাওয়ার। তো সেখানে এসে পাঞ্জাবি দেখতেছি, বাট পাঞ্জাবিগুলো এক কালারের 30টা পাঞ্জাবি প্রয়োজন ছিল আমাদের, সেগুলো পাচ্ছি না কোনোভাবেই। তো এই দোকান ও দোকান ঘোরাঘুরি করতেছি, কোনোভাবেই আমাদের 30টা পাঞ্জাবি এক সাইজে মিলাতে পারতেছি না। আমাদের প্রয়োজন ছিল 36 থেকে 46 পর্যন্ত সাইজ, যেটা পাঞ্জাবি কোনোভাবেই এখানকার কেউ দিতে পারতেছে না। আমরা এই দোকান ও দোকান ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আমি একটা চেয়ারে বসে আছি এবং আমার বন্ধুরা বলতেছে আমি নাকি খুব ক্লান্ত হয়ে গেছি, আমাকে রোজায় ধরছে। যদিও ওই দিন প্রচণ্ড গরম ছিল এবং প্রচণ্ড রোদ ছিল, এই জন্য আমরা সবাই মোটামুটি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। শেষে একটা দোকানে এসে কোনোভাবে মিলাতে না পেরে আমরা 30টা পাঞ্জাবির অর্ডার কনফার্ম করি এবং এখানকার কাজ শেষ করে চলে যাই আমাদের বরিশালের উদ্দেশ্যে। বরিশালে এসে 30শে রমজান আমাদের ইফতারির কার্যক্রম শুরু হয়ে যায়। ফার্স্টেই আমরা বরগুনা শহরে এসে ওয়ান টাইমের একটা দোকান থেকে আমাদের পরিমাণ মতো প্লেট এবং গ্লাস এবং ইত্যাদি সরঞ্জাম নেই। তারপরে ফলের দোকানে আসি, সেখানে এসে আমাদের বন্ধুদের চাহিদা মতো তাদের ফল নেওয়া হয় এবং ফল শেষ করার মধ্যেই আমাদের এক ফ্রেন্ড বাইক নিয়ে চলে আসে। তার বাইক এখানে এসেই বন্ধ হয়ে যায়, স্টার্ট নিচ্ছে না। ওখানে তার সাথে কিছু কথা বলে তার বাইকটি স্টার্ট করে দিয়ে আমরা আমাদের আবার কার্যক্রম চালাচ্ছি, ফলের দোকানের ফল নিচ্ছি। কিন্তু ফলের যে দাম ছিল, সেই জন্য আমরা কয়েকটা দোকানে ঘোরাঘুরি করে দেখছিলাম যে মোটামুটি কমে কিছু নেওয়া যায় কি না। চলে আসলাম তরমুজের বাজারে, এসে দেখি তরমুজের যে পরিমাণ দাম ছিল, সেক্ষেত্রে এখান থেকে তরমুজ কেনা আমাদের সফল হয়নি, আমরা অন্য এক জায়গা থেকে তরমুজ নিয়েছি। বিকেলে আমরা আমাদের ইফতারের সকল কার্যক্রম চালাচ্ছি। মুড়িটা যে কোনো কারণে ছিঁড়ে গেল এবং আমাদের অন্যান্য জিনিসপত্র আমরা গাড়িতে উঠাচ্ছি, উঠিয়ে নিয়ে যাচ্ছি আমাদের নদীর পাড়ে। তো নদীর পাড়ে আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এবং কাছাকাছি চলে আসলাম। এসে যেখানে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল ওখানে না গিয়ে ওখান থেকে সবাই মিলে গাড়ি ঘুরিয়ে আবার চলে যাচ্ছি অন্য একটা স্পটে। এটা ছিল নদীর পাড়ে, বাট আমাদের এখানে যে ফেরিঘাট ছিল সেই ফেরিঘাটের একদম কাছাকাছি। বন্ধুরা সবাই চলে আসলো, সবাইকে দেখে খুব ভালো আনন্দ নিয়ে তাদের সাথে ছিলাম এবং বন্ধুরা সবাই আস্তে আস্তে তারা নিজেরা চলে আসতেছে। এক বন্ধুর সাথে দেখা, যে বন্ধু আমার লঞ্চের সঙ্গী ছিল যাওয়ার পথে, এবং সবাই আমরা এখানে নিজেরা কাজ করে নিচ্ছি নিজেদের মতো করে।
আমার বন্ধুর হাতে যে ব্যাগটা দেখা যাচ্ছে এই ব্যাগেই ছিল আমাদের সবার পাঞ্জাবি। সবাই সবার সাইজ দেখে দেখে নিচ্ছে এখান থেকে এবং সবাই তার পাঞ্জাবিটা পরিধান করে নিচ্ছে। সকল বন্ধুরা একসাথে হওয়ার একটা আনন্দ অনুভূতি এটা অন্যরকমের হয়ে থাকে। তো আমরা বন্ধুরা ইফতারে সব কিছু নিয়ে পানি, খেজুর এবং আমাদের যে সকল ব্যবস্থা ছিল সকল কিছুই আমরা আমাদের তাঁবুতে এনে রাখি এবং সেখানে আমরা সবাই বসে এগুলোকে সুন্দরভাবে পরিবেশনার জন্য রেডি হই। তো মোটামুটি এখানে আমরা কয়েকজন ছিলাম যারা সম্পূর্ণ জিনিসটাকে সুন্দরভাবে পরিবেশনা করি এবং আমার বন্ধুরা আশা করছি যে সবাই খুব স্যাটিসফাইড ছিল তাদের এই পাঞ্জাবি দেখে। তো আমার বন্ধুরা এখানে কেউ কেউ গল্প করতেছে, কেউ কেউ হাঁটাহাঁটি করতেছে এবং আমরা কেউ কেউ আছি যে তরমুজ তারপরে ইত্যাদি যে খাবারগুলো ছিল সেগুলো রেডি করার দায়িত্বে। এখানে আমার শাওন মামা একাই তরমুজগুলো সব কেটে সাইজ করে ফেলতেছে। তার পাশেই বসা ছিলাম আমি, বসে বসে হাসতেছি এবং তার কাজ দেখতেছি এবং আমাদের অন্যান্য কাজগুলো আমরা করতেছি। তারপরে আমরা প্লেটগুলো তাঁবুর উপরে দিয়ে সেটার উপরে আমাদের ইফতারির খাবার দাবার দিয়ে দিচ্ছি এবং সেগুলোকে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে একটার পর একটা কোনটার কী প্রয়োজন ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার কিছু কিছু বন্ধুরা মোটামুটি তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল এবং কেউ কেউ আমরা এই খাবার দাবার রেডি করার জন্য ব্যস্ত। ওই দিন প্রচণ্ড গরম ছিল বিধায় আমাদের সবাই একটু কষ্ট হয়েছিল এবং সেখানে আমরা খুব ভালোই একটা এনভায়রনমেন্ট পাই আমাদের বন্ধুদের কারণে। বন্ধুরা এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, তো সবাইকে নিয়ে মোটামুটি আমরা হ্যাপি একটা টাইম এখানে কাটাই এবং সবাই ছবি তুলি, সবাই সবার সাথে হাই হ্যালো করি, কথাবার্তা বলি। সবাই এখানে মাশাআল্লাহ অনেক হ্যাপি। ইফতারের সময় হয়ে যাওয়ায় আমরা সবাই সবার মতো তাঁবুর চারপাশে বসে গেলাম এবং প্লেটগুলো যে ছিল সেগুলো সবাই সবার কাছে কাছে দিয়ে দিচ্ছি যাতে লেট না করে আমরা সবাই বসে অন্তত একটু দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে যে আমরা 30টি রমজান যে যেভাবে হোক ইনশাআল্লাহ পালন করি এবং যাতে আল্লাহ তাআলার কাছে সর্বশেষ রমজানের দোয়া চেয়ে আমরা আমাদের পাপকে মুছে ফেলতে পারি। এরপরে ঢাকা আসার পথে যেগুলো হয় সেগুলো হলো লঞ্চে আসার পরে দেখি একজন চাচার সাথে একজন লঞ্চের স্টাফ যিনি খুবই খারাপ ব্যবহার করেন এবং এই যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সিটগুলো তারা বিক্রি করতেছে 400 থেকে 500 টাকা করে এক্সট্রা, যেটা লঞ্চ ভাড়ার সাথে অ্যাড হবে না, শুধুমাত্র এই সিট ভাড়াই ওরা নিচ্ছে 500 করে 400 করে। তো ওই চাচার এখানে প্রতিবাদ করায় চাচার সাথে উনি খুবই খারাপ ব্যবহার করে আর এগুলো করেন হলো এমবি ইয়াত 7 লঞ্চের যে স্টাফরা ছিল তারা। ওই দিন 18 তারিখ ছিল আর 2টা লঞ্চ ছিল, এমবি ইয়াত 3 এবং একটা ছিল এমবি ইয়াত 7। তো আমরা উঠেছিলাম এমবি ইয়াত 7-এ এবং এমবি ইয়াত 7-এর যে স্টাফ ছিল উনি এই কার্যক্রমগুলো লঞ্চের মধ্যে চালাচ্ছে, সাধারণ যাত্রীদের সাথে হয়রানি। এবং এইখানে একটা লঞ্চ এমবি ইয়াত 3 ছেড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে এখানে একজন ব্যক্তি যিনি এই লঞ্চে ওঠার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কোনোভাবেই এই লঞ্চ তাকে আর নিচ্ছে না, কেননা এই লঞ্চটা ঘাট ত্যাগ করেছে এবং এই ব্যক্তির বাচ্চা, বউ এবং মালামাল ছিল এই লঞ্চে। উনি লঞ্চের বাইরে থাকার কারণে উনি আর এই লঞ্চে উঠতে পারেননি। তো অনেক ডাকাডাকি, হাত দিয়ে ইশারা, এগুলো সবই উনি করেন কিন্তু কোনোভাবেই উনি এই লঞ্চে উঠতে পারেন না। অবশেষে উনি এমবি ইয়াত 3 ছেড়ে যাওয়ার পরে ঘাটে ছিল এমবি ইয়াত 7, সেটাতে ওঠে। কিছুই করার ছিল না বিদায় এই লঞ্চেই উঠে যান উনি, আর ওনার অনেক ডাকাডাকিও শুনেন না লঞ্চ কর্তৃপক্ষ। তো যেভাবেই হোক উনি এমবি ইয়াত 7-এ উঠে যান এবং সেই লঞ্চেও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো আমতলী ঘাট ত্যাগ করে ওই এমবি ইয়াত 3-এর 5-7 মিনিট পরে। তো এভাবেই চলে যাচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে যাওয়া এই লঞ্চটি। আমরা পুরাঘাটা ঘাটে চলে আসি
এবং সেখানে এসে অনাকাঙ্ক্ষিতভাবে আমার একটি বন্ধু দেখি সে হাত জায়গায় আমাকে ইশারা দিচ্ছে, সেও এখানে ছিল। তো এখানে মোটামুটি যাত্রীর চাপ খুব ভালোই ছিল। তো সবাই মোটামুটি এই লঞ্চ ওঠার জন্য ওই লঞ্চটাতে অনেক লোক উঠে নেয়। ওই লঞ্চটা দেখতে একটু ছোট ছিল আর এমবি ইয়াত 7 একটু বড়। তো বড় থাকার কারণে অনেক মানুষই ভাবতেছে যে এটাই জায়গা আছে, এই জন্য এটাই সবাই ওঠার জন্য, ওঠাতে কেউ ওঠে না। আমরা পুরাকাটা এবং আয়লা এই দুটো ঘাটই মোটামুটি ত্যাগ করে চলে যাচ্ছি ভয়াংয়ের উদ্দেশ্যে, এবং সেখানে হয়তোবা আমাদের জন্য অনেক যাত্রী অপেক্ষামান। কারণ ছোট লঞ্চটা দেখে হয়তোবা অনেকেই উঠবে না, ভাববে যে পিছনে যে বড় লঞ্চটা আছে ওটাতে অনেক যাত্রী। আমরা ভয়াং ঘাটে এসে দেখি মাশাআল্লাহ এত মানুষ। এখানে একজন মুরব্বী চাচা, উনি হয়তোবা এই ঘাট কর্তৃপক্ষের কেউ ছিল, যিনি নিজেই হাঁটতে পারে না, একটা লাঠি নিয়ে হাঁটতেছে। সে আবার লঞ্চটাকে ইশারা দিয়ে এদিকে সেদিকে সরানোর ট্রাই করতেছে, কিন্তু তাকে দেখে আমার খুবই কষ্ট হয় যে যদি কোনো কারণে একটা ধাক্কা খেয়ে সে কারো চাপা পড়ে যায় তাহলে তার অবস্থা শেষ। তো ওই বন্ধুটাকে নিয়ে আমি চলে আসলাম লঞ্চের ছাদে। এসে দেখি মাশাআল্লাহ এখানে অনেক মানুষ, এবং বন্ধুটাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি ছাদে এবং লঞ্চের ভিতরে। লঞ্চে ঘোরাকালীন অবস্থায় দেখি যে 4 জন ছেলে লঞ্চের ছাদে বসে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতেছে। তো তারা 4 জনই এই গেম একদম মন দিয়ে খেলতেছে, ডানে বামে কোনো খেয়াল নাই। লঞ্চের গতি মোটামুটি এখানে ভালোই দেখা যাচ্ছে যে খুব স্পিডে চলতেছে, কিন্তু রাতের বেলায় লঞ্চের গতি এতটাই স্লো ছিল যে একটু বাতাস ছিল না, এবং হয়তোবা নদীর মধ্যেও কোনো বাতাস ছিল না, এরকম কিছু একটা হতে পারে। আর রাতে লঞ্চের গতি এতটাই স্লো ছিল যে কোনোভাবেই কোনো বাতাস ছিল না, আশেপাশে একদম থমথমে একটা পরিবেশ ছিল। আর এখন দেখা যাচ্ছে যে স্পিড খুবই ভালো, আর রাতের বেলায় স্পিড একদমই কমানো থাকে, স্লো। যেটা হয়তোবা আমতলী পরিবার যেই গ্রুপটা আছে লঞ্চের, সেখানে দেখা যাচ্ছে যে এরা এমবি ইয়াত 7 খুবই স্লো চালায়, এরকম অনেক রিপোর্ট পাওয়া যায়। তো আমরা পায়রাগঞ্জ ঘাটে চলে আসি রাত 8:30 নাগাদ। তো তখন দেখি যে এমবি ইয়াত 3 এখানে ঘাটে ছিল। তো আমাদের লঞ্চ এমবি ইয়াত 7 এসে তাদের সাথে একটু মোটামুটি সজোরে একটি ধাক্কা দেয়, এবং আমরা মোটামুটি ভয় পাই, এবং একজন হুজুর তিনি ধরে বসে থাকেন যাতে তার ধাক্কাটার কারণে সে পড়ে না যায়। এমবি ইয়াত আমাদের অনেক সামনে ছিল, কিন্তু পায়রাগঞ্জ ঘাটে এসে এই লঞ্চটাকে দেখে মনে হলো যে আমতলী বসে যেই লোকটা লঞ্চটা মিস করছে, হয়তোবা তার জন্য এখানে ঘাটে কিছুক্ষণ এই লঞ্চ ওয়েট করলো। হয়তোবা এই ফাঁকে যেই লোকটা লঞ্চ মিস করছিল উনি ওই লঞ্চে চলে গেছে, কিন্তু তাকে দেখতে না পারার কারণে তার হয়তোবা ভিডিওটা নিতে পারলাম না, দেখলে হয়তোবা নিতে পারতাম। এরপরে আমাদের এমবি ইয়াত লঞ্চ যেখানে ঘাট দিবে সেই অবস্থা ছিল না, অনেক জোরাজুরি করে ধাক্কাধাক্কি করে মাটির মধ্যে যেহেতু ঘাট দিতে হয়, আর মাটিটা একটু তো অন্যরকম থাকে, যে কারণে ঘাটে ঢুকতে লঞ্চের অনেক কষ্ট হয়। হয়তোবা ধাক্কাধাক্কি করে এমবি ইয়াত 3 যখন ছেড়ে যায় তখনই এমবি ইয়াত 7 লঞ্চ ঘাটে ঘাট দেওয়ার জন্য সক্ষম হয়, এবং সে মোটামুটি এখান থেকে যত যাত্রী ছিল সবাইকেই নিয়ে নেয়। কিন্তু লঞ্চে আসার জন্য মানুষ যে কি পরিমাণ পাগল হয়ে থাকে, এই লঞ্চে না উঠলে হয়তো এত কিছু বুঝতাম না। এখানে প্রচণ্ড মানুষ ছিল যারা লঞ্চে ওঠে, এবং এখানে একজন ব্যক্তি যাকে দেখতে পাচ্ছি যে উনি লঞ্চ স্টাফদের সাথে একটু তর্কাতর্কি করতেছেন। পরে বুঝতে পারি উনি এখানকার ঘাটের একজন লোক, এবং উনি এমবি ইয়াত 7কে একটা কেবিন, 2টা কেবিন বুকিং দিয়ে থাকে, কিন্তু কোনো কারণেই এই লোকরে তারা ওই কেবিনটা বুঝিয়ে দিতে না পারার কারণেই এই ঝগড়াগুলো লাগে তাদের সাথে। এবং সে বলে যে এমবি ইয়াত কোম্পানির যিনি ওনার আছে তার কাছে উনি সব ব্যাপারে বিচার দিবে যে ওনার স্টাফরা এরকম অনিয়ম করে। রাতের বেলা দেখতে পাচ্ছি যে বিশাল একটি লঞ্চ আমাদেরকে
ওভারটেকিং করে চলে যাচ্ছে। এবং এটা বলেই আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।